দীর্ঘ তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গের ৬ জেলায় ২৮ এপ্রিল পর্যন্ত রেড অ্যালার্ট জারি। আগামীকাল ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করলেই পাঠিয়ে দেওয়া হবে রুয়ান্ডা, এমন প্রস্তাব পাশ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়েই বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। দীর্ঘ তাপপ্রবাহের জেরে ব্যাপক গরমে হাঁসফাঁস করছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। পশ্চিমবঙ্গের ৬ জেলায় ২৮ এপ্রিল পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার থেকে ফিলিপাইনের সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আরও জানাচ্ছেন মনজুজ্জামান বাবু। তীব্র তাপদাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। ৬ জেলায় ২৮ এপ্রিল পর্যন্ত রেড অ্যালার্ট জারি রয়েছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর পশ্চিমা বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা আরও বাড়বে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি মালদা, ২ দিনাজপুর। তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী ৫ দিন। আর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে আগামী ২-৩ দিন। জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বিশ্বের যেসব দেশে খরা, বন্যা, ঝড়, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবচেয়ে বেশি, সেসব দেশের মধ্যে ফিলিপাইন অন্যতম। বিশ্বের অন্যতম বৃহৎ দ্বীপরাষ্ট্র ফিলিপাইন মৌসুমী আবহাওয়ার দেশ হওয়ায় বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে দেশটিতে গ্রীষ্মকাল থাকে। এই সময় আবহাওয়া থাকে উষ্ণ। কিন্তু চলতি বছরের গরম বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বুধবার অন্তত ৩০টি শহরে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে গরম আরও বৃদ্ধির আশঙ্কা অন্তত ৫০%। অসহনীয় গরম ও তাপ প্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিতে লোকজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা এবং বাইরে বের হওয়ার সময় সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে অস্বাভাবিক গরমের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং তার আশপাশের অঞ্চলগুলোতে হিট অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, বুধবার ব্যাংকক, উত্তরাঞ্চলীয় প্রদেশ ল্যাম্পাং সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পর হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, একাত্তর। ভারতে ৭ দফার লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় আগামীকাল শুক্রবার ভোট দেবেন ভোটাররা। এ দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে ভোট দেবেন ভোটাররা। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোট হবে ৩টি আসনে। বিস্তারিত প্রতিবেদনে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট নেওয়া হয়। ভোট পড়ে ৬৩%। বেশ কিছু জায়গায় সহিংসতা, বিশৃঙ্খলার খবরে শেষ হয় এ দফার নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিকে জাতিগত সহিংসতায় বিপর্যস্ত রাজ্য মণিপুরে নির্বাচনী সহিংসতায় ১১টি কেন্দ্রের ভোট বাতিল হয়। গত সোমবার সেসব কেন্দ্রে আবারও ভোট নেওয়া হয়। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য লড়ছেন। বিভিন্ন জনমত জরিপে এগিয়ে আছে তার দল ও জোট। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপরীতে লড়াই করছে ইন্ডিয়া জোট। কংগ্রেস সহ ২ ডজনেরও বেশি বিরোধী দল এই জোটে রয়েছে। তবে প্রথম ধাপের ভোটের পর কিছুটা চিন্তায় ক্ষমতাসীন বিজেপি, কারণ গতবারের তুলনায় ভোটের হার কমে যাওয়া। ফলে বিজেপি নেতৃত্বাধীন জোট এবার যে ৪০০ আসন জয়ের স্বপ্ন দেখছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এ দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে ভোট দেবেন ভোটাররা।
এ দফায়ও পশ্চিমবঙ্গের 3টি আসন দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোট হবে। 2019 সালের সর্বশেষ নির্বাচনে এই 3 আসনেই জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থীরা। প্রথমবার মতো দ্বিতীয় দফায়ও উত্তরপ্রদেশের 8টি আসনে ভোট হবে। লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য এটি। এ রাজ্যে ভোটার প্রায় 24 কোটি, আসন সংখ্যা 80। এটি সবথেকে জনবহুল রাজ্য আর এখান থেকেই পার্লামেন্টে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নির্বাচিত হন। বিশ্লেষকরা বলে থাকেন দিল্লি যাওয়ার পথটা উত্তরপ্রদেশ হয়েই যায়। এই রাজ্যে যে দল ভালো ফল করে সাধারণত ভারত শাসন করে থাকে তারাই। এই রাজ্য থেকে ভারতের 8 জন প্রধানমন্ত্রী হয়েছেন। 7 মে তৃতীয় দফা, 14 মে চতুর্থ, 20 মে পঞ্চম, 25 মে ষষ্ঠ এবং 1 জুন সপ্তম বা শেষ দফার ভোট গ্রহণ হবে। 4 জুন হবে ফল গণনা। নীলুফা জাহান, তিথি, 71। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের আরও খবর জানবো এবং যেমনটা প্রতিবেদনে দেখছিলাম যে এ দফায় দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোট অনুষ্ঠিত হবে। বালুরঘাট থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, দ্বিতীয় ধাপে আগামীকাল যে 3টি আসনে ভোট হবে সেই আসন 3টিতে এর আগে নির্বাচনে বিজেপি জিতেছিল। এবার কি মনে হচ্ছে, বিজেপির ঘরেই থাকছে নাকি তৃণমূলের দখলে যেতে পারে? পাশাপাশি যে তীব্র গরম, সেই গরমে এবার ভোটার উপস্থিতি কতটুকু আশানুরূপ হবে বলে মনে করা হচ্ছে? দেখুন, আপনাকে বলে রাখি, যে 3টি আসন ভোট হবে তার ভিতরে কিন্তু উত্তরবঙ্গে 3টি আসন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দার্জিলিং। কারণ আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে তীব্র গরম, দার্জিলিং কেন্দ্রে কিন্তু গরমের তেমন কোনো যে ভোটারদের উপস্থিতি সেক্ষেত্রে বিঘ্ন ঘটাবে সেরকম পরিস্থিতি নেই। এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এবং সকাল থেকে দেখা গেছে দার্জিলিং এর ছবিটা সেরকমই, কুয়াশা এবং শীতল সেখানকার পরিবেশ। এবং আমরা যদি দেখি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এবং রায়গঞ্জ, এই দুটো কেন্দ্রে ভোট হবে। আমি দাঁড়িয়ে আছি বালুরঘাট কেন্দ্রে এবং আমার পিছনে কিন্তু ডিসিআরসি সেন্টার বালুরঘাট কলেজে, এবং এখান থেকেই কিন্তু যারা বুথ কর্মী, ভোট কর্মী, তারা এখান থেকে ব্যালট এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল 6টা পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই তীব্র গরম, কিন্তু এখানেও 40 ডিগ্রি ছুঁই এখানকার তাপমাত্রার পারদ। তো স্বাভাবিকভাবেই এখানকার সকাল থেকে এসে আমি কিন্তু ভোটারদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে এখানে কিন্তু লড়াইটা হবে তৃণমূলের সাথে বিজেপির, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ, তিনি হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার সাথেই আর কি তৃণমূলের লড়াই হবে। এখানে কিন্তু আরএসপি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, বাম সমর্থিত প্রার্থী তিনি। তো স্বাভাবিকভাবে আমরা যদি দেখি রায়গঞ্জে, সেখানেও কিন্তু বিজেপি গতবার জিতেছিল, দার্জিলিং এও জিতেছিল এবং এই বালুরঘাটেও জিতেছিল। যেটা আশা করা যাচ্ছে বিজেপির তরফ থেকে, তারা বলছেন যে 3টেতেই জিতবেন। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে জোর লড়াই হবে এবং বালুরঘাট, দার্জিলিং যদি বিজেপি জেতে, কিন্তু কোনোভাবেই কিন্তু রায়গঞ্জ, অর্থাৎ নানা ধরনের সমীকরণেই সেখানে মেলানো হচ্ছে। নিশ্চয়ই ভোটাররা আগামীকাল ভোট দেবেন এবং আসলে কে নির্বাচিত হচ্ছে সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সত্যজিৎ চক্রবর্তী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। বুধবার ইরানি প্রেসিডেন্টের 3 দিনের পাকিস্তান সফর শেষে এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত 8টি চুক্তি সই হয়েছে। তবে ইরানের সাথে পাকিস্তানের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। দেশটির সাথে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে তারা। তবে ওয়াশিংটনের এই হুমকি খুব একটা আমলে নিচ্ছে না পাকিস্তান এবং ইরানের সরকার। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, উভয় পক্ষই দ্রুত এফটিএ চূড়ান্ত করতে বার্ষিক দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ ও জয়েন্ট বিজনেস ট্রেড কমিটির পরবর্তী সেশনের পাশাপাশি শীঘ্রই যৌথ অর্থনৈতিক কমিশনের 22তম সভা আয়োজন করতেও সম্মত হয়েছে।
দুই প্রতিবেশী নিয়মিত উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া বাড়াতে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সম্মিলিত সীমান্ত বাজার স্থাপন, অর্থনৈতিক মুক্ত অঞ্চল ও নতুন সীমান্ত খোলাসহ যৌথ উন্নয়নমুখী অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে শান্তির সীমান্ত থেকে সমৃদ্ধির সীমান্তে রূপান্তর করতে প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া বিদ্যুৎ, বাণিজ্য, পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প সহ জ্বালানি খাতে সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। আগামী ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $১,০০০ কোটি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু দেশে ইসলাম বিদ্বেষের ক্রমবর্ধমান ঘটনা, পবিত্র কোরআন ও পবিত্র প্রতীকের অবমাননার নিন্দা জানিয়েছে ইরান এবং পাকিস্তান। একই সাথে গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি সহ ইসরায়েলি সরকারের অপরাধের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে তারা। মাহফুজুর রহমান, ৭১। অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করলেই পাঠিয়ে দেওয়া হবে রুয়ান্ডা। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এমন প্রস্তাব পাশ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। 2022 সালে রুয়ান্ডার সঙ্গে চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের আবাসন ও পুনর্বাসন করবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দেবে ব্রিটেন। এই বিতর্কিত বিলটির বিরোধিতা করছে ব্রিটেনের মানবাধিকার সংগঠনগুলো। লন্ডন থেকে তানভীর আহমেদের প্রতিবেদন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রস্তাবিত বিতর্কিত রুয়ান্ডা বিল অবশেষে আইনে পরিণত হচ্ছে। এই আইনের মাধ্যমে এখন থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করলেই পাঠানো হবে রুয়ান্ডা। যুক্তরাজ্যে শরণার্থী প্রত্যাশী 29 বছর বয়সী আফগান নাগরিক আমিন ইতিমধ্যে রুয়ান্ডা যাওয়ার চিঠি পেয়েছেন। অবৈধ পথে গেল বছর তিনি ব্রিটেনে প্রবেশ করেছিলেন। আমি ভেবেছিলাম যুক্তরাজ্যে আমার চূড়ান্ত গন্তব্য হচ্ছে, কিন্তু এখন রুয়ান্ডা যাওয়ার চিঠি পাওয়া আমার জন্য খুবই দুঃসংবাদ ও বিপজ্জনক। 2 বছর আগে যুক্তরাজ্য সরকার 2টি ফ্লাইটের মাধ্যমে 130 জন শরণার্থীকে রুয়ান্ডা পাঠাতে চেয়েছিল। আর রুয়ান্ডা বিলটি যখন পাশ হলো, তখন ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষ বলছে গত 5 বছরে অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করার শরণার্থী প্রত্যাশীর সংখ্যা প্রায় 40,000। বিপুল সংখ্যক এই শরণার্থীদের রুয়ান্ডা পাঠাতে হলে যুক্তরাজ্যকে প্রায় 3 শতাধিক ফ্লাইট পরিচালনা করতে হবে। মানবাধিকার সংগঠন ও ব্রিটিশ আইনজীবীদের বিরোধিতার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, নৌকা দিয়ে ব্রিটেনে আসা না থামা পর্যন্ত শরণার্থী প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর প্রক্রিয়া চলমান থাকবে। তানভীর আহমেদ, ৭১, লন্ডন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে।